কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণের পর যে খবরটি আসলে সংবাদে শিরোনাম হয় সেটি কলকাতার বাইরে যদি বলা যায় বাংলাদেশেও কিন্তু সেই আন্দোলন ছড়িয়ে গেছে এবং এই মুহূর্তে যদি বলা যায় রাজধানী ঢাকায় কিন্তু রাত দখলের যে স্লোগানটি উঠেছে সেটি কিন্তু সেই ঘোষণা অনুযায়ী কিন্তু টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে কিন্তু নারীদের যে ডাক আহ্বান সেই আহ্বানে কিন্তু আসলে সমাবেশটি হচ্ছে। রাত দখলের যে কর্মসূচি সেটি কিন্তু রাজধানী ঢাকায়ও হচ্ছে এবং সেখানে কেবলমাত্র নারী যারা রয়েছেন তারা নয়, পাশে অন্য মানুষ যারা সচেতন তারাও কিন্তু আসলে এসেছেন। ধর্ষণ করে খুনের ইস্যুতে মূলত খুবই ফুসছে গোটা পশ্চিমবঙ্গ এবং সেই ঢেউ বা সেই প্রতিবাদের স্রোত কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে যেমন পৌঁছেছে ঠিক তেমনিভাবে ভারতের সীমানা ছাড়িয়ে বাংলাদেশেও কিন্তু হয়েছে এবং আজ কিন্তু সারাদিন যদি বলা যায় বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং এরই মধ্যে যদি বলা যায় ভারত কিন্তু এক ধরনের এই মুহূর্তে আন্দোলন প্রতিবাদের জায়গায় কিন্তু ক্ষোভে ফুসছে এবং বিভিন্ন জায়গায় আসলে প্রতিবাদ যে কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং সেই সুর বা সেই ঢেউ যদি বলা যায় কলকাতার বাইরে কিন্তু ঢাকায় এবং রাজধানী ঢাকায় কিন্তু সেই প্রতিবাদ কিন্তু ছড়িয়ে পড়েছে এবং আজ সারাদিন ধরে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এই প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করতে লক্ষ্য করছে এবং আজও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে যেমন কলকাতায় যে স্লোগানটি উঠেছিল রাত দখলের যে কর্মসূচি, নারীদের রাত দখলের যে কর্মসূচি সেটি কিন্তু আসলে এখনো চলছে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও। আসলে বিভিন্ন জেলাতেও কিন্তু এই কর্মসূচি আমরা লক্ষ্য করছি। রাজু ভাস্কর্য যেমন ছড়িয়েছে ঠিক ভারতের সীমানা ছাড়িয়ে বাংলাদেশেও কিন্তু আসলে সেই প্রতিবাদটি ছড়িয়ে গেছে। আজ সারাদিন যদি বলা যায় দর্শক আমরা দর্শক আপনারা দেখছিলেন যেটি ধর্ষণের প্রতিবাদে যদি বলা যায় ভারতের একটি কলকাতার পশ্চিমবঙ্গের হাসপাতালে এক চিকিৎসককে যদি বলা যায় আরজিকর হাসপাতালে নারী চিকিৎসকের সংঘবদ্ধ ধর্ষণ করে খুনের ইস্যুতে খুবই ফেসে উঠেছে যেমন পুরো পশ্চিমবঙ্গ এবং সেই প্রতিবাদ এবং ক্ষোভের আজ যদি বলা যায় পুরো ভারতের বিভিন্ন রাজ্যে জেলাগুলোতে কিন্তু হচ্ছে। পশ্চিমবঙ্গের জেলাগুলোতে যেমন হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু সেই আন্দোলন ছড়িয়ে গেছে এবং সেই আন্দোলনের আজ কিন্তু আর বাংলাদেশেও এসে পড়েছে এবং আজ আমরা লক্ষ্য করি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আসলে এটির প্রতিবাদে বিচার চেয়ে ভারতের কলকাতার সঙ্গে সংহতি জানিয়ে তারা কিন্তু আসলে তারা সেই কর্মসূচি পালন করেছে এবং এরই মধ্যে যদি বলা যায় আজ কিন্তু ঢাকায় রাত দখল করবার ঘোষণা দিয়েছে মেয়েরা কিন্তু আজকে ঢাকায় আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি রাজু ভাস্কর্য বেলা সকাল যদি বলা যায় সকালে বিভিন্ন ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন হয়েছে এবং আজ রাতে মেয়েরা রাত দখল যে কর্মসূচি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি সমাবেশ তারা করছে এবং সেই সমাবেশে যেমন চলছে হাতে মোমবাতি প্রজ্বলন করে কিন্তু তারা এই ধর্ষণ কাণ্ডের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু বেশ কিছু শিক্ষাবিদ যেমন রয়েছেন, সমাজকর্মী রয়েছেন, শিক্ষার্থীদের পাশাপাশি সমাজকর্মী এবং নারী যারা রয়েছেন তারা কিন্তু এসে এই মেয়েদের রাত দখলের যে কর্মসূচি সেখানে কিন্তু তারা এসে সংহতি জানাচ্ছেন। যাতে করে আমরা বিচারগুলোর জন্য আমরা সংঘবদ্ধভাবে লড়াই করতে পারি। আর যেই কথাটি আমি শেষ করবো সেটা হচ্ছে কখনোই কোনো কিছু আমরা কেউ দিয়ে দেবে না। রাস্তায় থাকতে হবে, পথে থাকতে হবে, সড়কে থাকতে হবে, এই মহাসড়কের মধ্য দিয়ে আমরা সংগ্রাম করে আমাদের যা পাওয়ার আমরা সেগুলো অধিকার আদায় করে নেব। এবং একই সাথে শেষ কথা সেটা হচ্ছে ইতিমধ্যে যেমন সাংঘাতিকভাবে যেহেতু আমরা হাসিনা মুক্ত দেশে এখন বসবাস করছি, আমরা একেবারে সুবাতাস নিতে পারছি, একই সাথে কিন্তু কিছু মহল আছে যারা কিনা নারীদের এই উপস্থিতি পাবলিক উপস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করছে, তাদেরকেও আমি জানাতে চাই। সম্প্রতি কিন্তু বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলনে আমরা লক্ষ্য করেছি কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শেষ পর্যন্ত কিন্তু সরকার আগের যে আওয়ামী লীগ সরকার তারা কিন্তু প্রত্যাখ্যান করেছিল এবং এই আন্দোলনের প্রেক্ষিতে পুরো ভারত যদি বলা যায় এই মুহূর্তে কলকাতার একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুরো ভারতে সেই প্রতিবাদ অব্যাহত রয়েছে এবং মেয়েরা রাত দখল যে কর্মসূচি দিয়েছে সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি এবং এরই মধ্যে সেই আন্দোলনের আজ কিন্তু এসে লেগেছে
রাজধানী ঢাকা, এবং সেখানেও কিন্তু মেয়েরা কর্মসূচি ঘোষণা করেছে। মেয়েদের রাত দখল একই নামে কিন্তু আসলে সেই কর্মসূচি ঘোষণা করেছে। বিশেষ করে আদিবাসী নারীদেরকে নিয়ে যে ফেটিশটা ক্রিয়েট করা হয় সেটা কিন্তু আমরা আমাদের সাহিত্য পড়লে খুব ভালোভাবেই খেয়াল করি। সেটাও কিন্তু একজন নারী নির্যাতন, নারী নিপীড়নের মধ্যে পড়ে, এবং আমাদের আদিবাসী বোনেরা কিন্তু প্রতিনিয়তই সেটার শিকার হচ্ছে। আমাদের মধ্যে এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি একজন শিক্ষার্থী রূপসী চাকমাকে। ধর্ষণকে না বলতে যখন আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, বিশেষ করে মেয়েরা, বলতে হচ্ছে এবং স্মরণ করতে হচ্ছে সেই আমাদের পাহাড়ের একজন সেই কল্পনা চাকমাকে, এবং তা বাদেও কল্পনা চাকমা বাদেও আমরা পাহাড়ের দিকে তাকালে আমরা দেখতে পাই সেই পূর্ববর্তী বক্তার মাধ্যমে উঠে এসেছে বিলাইছড়িতে নিজ বাড়ি থেকে হচ্ছে সেই সেনারা ধর্ষণ করেছিল 2 মারমা তরুণীকে। সেই বিচার চাইতে গিয়ে আমরা এদিক সেদিক অনেক অনেক জায়গায় গিয়েছি, দৌড় জানলায় অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আমরা সেই ধর্ষণের বিচার আমরা কখনোই পাইনি। আজকে 28 বছর পেরিয়ে গেছে, কল্পনা চাকমার অপহরণের বিচার এবং তার সন্ধান আমরা চাচ্ছি, কিন্তু তাও আমরা পাচ্ছি না। এই যে বাংলাদেশে এখন তো স্বৈরাচার পতন হয়েছে, তার পূর্বে যদি আমরা দেখি এই যে বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে রয়েছে, এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই আমরা সেই বিচারগুলো পাইনি। তো এইখান থেকে আমি দাবি জানাবো, পূর্বের যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে এগুলো সুষ্ঠু বিচার করতে হবে, এবং হচ্ছে বিচার করতে হবে, এবং ধর্ষণকে এড়াতে হলে অবশ্যই বিচার দরকার, এবং এই বিচার আমরা পাবো বলে আশা রাখছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ রূপসীদিকে। আমাদের মধ্যে এ পর্যায়ে আমি আরেকজন শিক্ষার্থীকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, সে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিয়া ফাহমিনকে। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা বিবেকের দায় থেকে এখানে এসেছি। আরজি করের ঘটনা, আপু আপনি আমার মাইকের উপর বসছেন, একটু তাকটা ছাড়েন। আরজি করের ঘটনাটা সম্পর্কে জানার পর আমাদের হচ্ছে এই রিয়েলাইজেশনটা আসছে যে একই ঘটনা আমাদের দেশেও বহু বহু বছর ধরে ঘটে চলেছে। সে একই ঘটনা বলতে আমি কিন্তু শুধু ধর্ষণকে বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি রাষ্ট্রযন্ত্র কিভাবে বছরের পর বছর ধরে আমাদের নারীদেরকে ফেল করতেছে। ধর্ষণের ঘটনাগুলা তারা একনলেজ করলেও এটা তাদের প্রায়োরিটি লিস্টে আসলে নাই। আমাদের পুলিশ বলেন, ডিবি বলেন, যে কোনো এলিট ফোর্স বলেন, তাদের কাছে কোনো ধর্ষণ বা নারী নির্যাতনের মামলা প্রায়োরিটি না, এবং এটা আসলে একজন ধর্ষিতার সাথে তাদের আচরণ থেকে স্পষ্টভাবে বোঝা যায়। পাশাপাশি আমাদের দেশে আপনারা সবাই নিশ্চয়ই ধর্ষণের মামলাগুলো দেখেছেন বা ঘটনা দেখেছেন, যে হ্যাঁ ধর্ষণ হচ্ছে, বা ভিডিও দেখেছেন। অনেক সময় কিন্তু ভিডিও পাবলিশ হয়, যেরকম নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ওই ভিডিও মনে হয় আমরা সবাই দেখে 2-3 দিনের মতো ট্রমাটাইজ ছিলাম। কিন্তু একটা ঘটনারও তদন্ত হয়েছে, বিচার হয়েছে, বা পোস্টমর্টেমের রিপোর্টটা পাবলিকলি প্রকাশ করা হয়েছে, এরকম মনে হয় আমি নিজে কোনোদিন দেখি নাই। বরং সুষ্ঠু তদন্ত হয়েছে, এটা বের করার জন্য আমার হচ্ছে অনেক খোঁজা লাগছে গুগলে, এটা নিয়ে অনেক রিসার্চ করা লাগছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ধর্ষণটা জনসমক্ষে আসলেও ধর্ষণের একটা এক্সাম্পলারি শাস্তি এটা কখনো জনসমক্ষে আনা হয় না, বা জনগণকে একদম পাবলিক ট্রায়ালের মাধ্যমে বিচার করা যেটাকে বলে। অর্থাৎ ধর্ষণের যদি আপনি একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করেন, তাহলে আপনি কিভাবে এনশিওর করবেন যে পরবর্তীতে অপর একটা ব্যক্তি ধর্ষণ করতে ভয় পাবে? এটা তো আপনি এনশিওর করতে পারবেন না। এই জন্য আমি এটাই দাবি জানাই যে যত ধরনের ধর্ষণ মামলাই করা হোক না কেন, সুষ্ঠুভাবে যাতে বিচার করা হয়, এবং জনগণকে যাতে এই বিচারের এবং এটার সাথে জড়িত যত মেডিকেল রিপোর্ট, আসামির নাম, এগুলো যাতে জনগণকে জানানো হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এরপর যদি আমি আমাদের নারী নির্যাতনের বিষয়গুলো নিয়ে আসি, আপনার সাথে নারী নির্যাতনের ঘটনা ঘটলে ডিপার্টমেন্টের আপনি স্টুডেন্ট অ্যাডভাইজারের কাছে গেলে ঠিক কতটুকু সাহায্য পান? সে আপনাকে কি বলবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটা অভিযোগ দাখিল করো, এটার জন্য তুমি প্রক্রিয়া দৌড়াও, তুমি রেজিস্ট্রার বিল্ডিং এ দৌড়াও। আমার প্রশ্ন
হচ্ছে এই একবার তো আমি আন্দোলন কিন্তু অলরেডি এই মুহূর্তে যদি বলা যায় ভিক্টিমাইজ ভারতের হই, তাই না, বিভিন্ন রাজ্যে হ্যারাসমেন্টের রাজ্যে ঘটনার কিন্তু মধ্যে। আসলে এরপর যদি সেটি আপনি ছড়িয়ে আমাকে পড়ে এবং সারা দুনিয়া ভারতের ঘুরাইতে সেটি থাকেন এবং ছড়িয়ে যাওয়ার বারবার যদি পর আমার এই যদি বলা জিনিসগুলো যায় রিকল করা লাগে, ভারতের এত বাইরেও sensitive কিন্তু issue, এবং বাংলাদেশেও এটা নিয়ে কিন্তু ছেলে মেয়ে সেইটি সবার সাথে কথা বলা সেই লাগতেছে। কর্মসূচি প্রতিবাদে তাহলে কাজে আমাদের লাগে মধ্যে এবং আজ কয়জন সারাদিন মানুষ যেমন চাবে বিভিন্ন শিক্ষা যে প্রতিষ্ঠানে একটা বাংলাদেশের harassment-এর প্রতিবাদ ঘটনা জানানো ঘটলে হয়েছে, সামনে সম্মতি এসে জানানো এটার হয়েছে ব্যাপারে কলকাতার এটাকে vocalize আন্দোলনের করা। সঙ্গে। ঠিক বেশিরভাগ তেমনি মানুষই ভাবে কিন্তু আজ চাবে যে না, যদি এটা আমি বলা যায় ভুলে যাই। রাতেও কিন্তু কারণ মেয়েদের শাস্তি রাত তো আমি- দখল বিচারটা আমি একই এমনিও শিরোনামে পাবো না, কিন্তু অমনিও পাবো না, ঢাকায় শুধু আমার কর্মসূচি একটা ঘোষণা হয়রানি হবে। করেছে তো এবং এই মেয়েদের রাত হয়রানির যে দখল এই culture-টা, মুহূর্তে এটা থেকে ঢাকা আমাদের বের বিশ্ববিদ্যালয়ের হয়ে রাজ্য আসতে হবে। ভাস্কর্যের সামনে আমাদের কিন্তু মনে সেটি রাখতে হবে অনুষ্ঠিত গণঅভ্যুত্থান হচ্ছে। পরবর্তী যে সরকার, তারা আমাদেরকে গণতন্ত্রের নিশ্চয়তা দিয়েছে এবং এই কর্মসূচি বিচার বিভাগের আসলে স্বাধীনতা, মেয়েদের আমাদের রাত পুলিশ দখল প্রশাসনের সেই স্বাধীনতা এবং যত পালিত ধরনের হচ্ছে। এলিট এবং ফোর্স এরই আছে মধ্যে তাদের স্বাধীনতা দিবস পালন নিশ্চয়তা করাকে কিন্তু কেন্দ্র অন্তর্বর্তী করে সরকার আমাদেরকে দিয়েছে, পশ্চিমবঙ্গে যেটা গত নিরাপত্তা 15 বছর আমাদের কাছে যে ছিল না। গত যোদ্ধা 15 বছর এবং তার পার্টি বিরুদ্ধে পলিটিক্সের এক প্রভাব ধরনের মুক্ত উত্তাল বাংলাদেশের মনে হয় কলকাতা একটা পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় তার প্রতিষ্ঠানও উত্তাল ছিল রয়েছে। না। আমাদের এবং দাবি সেই প্রত্যেকটা উত্তাল রাষ্ট্রীয় যখন প্রতিষ্ঠানকে কলকাতা এই পশ্চিমবঙ্গ দলীয় প্রভাব মুক্ত তখন করতে তারা হবে। কিন্তু এখন এখানে কোনো উদযাপনের যদি জন্য প্রভাবশালী প্রস্তুতি ব্যবসায়ী বা নিয়েছে। প্রভাবশালী এবং নেতা 15 আগস্ট কিন্তু তারা সেটি যদি তারা জড়িত কিন্তু থাকে পালন ধর্ষণের করেছে ঘটনার সাথে, ভারতের স্বাধীনতা তবুও দিবস যাতে উদযাপন তারা তার করেছে। দৃষ্টান্তমূলক তবে শাস্তির এরই ব্যবস্থা করা মধ্যে হয়। যদি বলা যেমন যায় আপনারা উত্তাল, হয়তো তবে জানেন আপন এর আগে রাষ্ট্রের মালিক কিন্তু সাফাতের পুলিশের কাহিনী, কাছে বনানীর তদন্তের ভার বেঞ্চে থাকলো, এখন কিন্তু হোটেলে আসলে উনি সিবিআই এর দুইজন কাছে সেই শিক্ষার্থীকে তদন্ত ধর্ষণের পর ভার গিয়েছে তার এবং বিরুদ্ধে তারা মামলা করা হয়, মামলার যতক্ষণ কিছুদিন পরে পর্যন্ত তাকে আসলে বেকসুর খালাস দিয়ে দেওয়া এই হয়। তদন্ত এটা অবশ্যই তার সঠিক বাবার উন্মোচন না প্রভাবের হবে কারণে। এবং বিচার কিন্তু নিশ্চিত এই না হবে ধরনের ততক্ষণ বিচার পর্যন্ত ব্যবস্থা তারা আমরা আসলে চাই যে না। আমরা এমন একটা কর্মসূচি বিচার সেটি তারা কিন্তু ব্যবস্থা চাই অব্যাহত যেটা রাখবে, তারা কিন্তু আমলাতন্ত্রের, ঘোষণা দিয়েছে যেটা এবং দলীয় এমন প্রভাব এবং যখন ব্যবসায়ীদের কর্মসূচি আসলে প্রভাব থেকে সম্পূর্ণ চলছে, মুক্ত, যেটা স্বাধীনভাবে তদন্ত সম্পন্ন এমন করতে পারবে। কর্মসূচি যখন আসলে চলছে পাশাপাশি তখন আমরা মানুষের রাজধানী মধ্যে এই ঢাকায় সচেতনতাটা ছড়াতে চাই, যাতে কেউ আপনার আশেপাশে কেউ এমন হ্যারাস কর্মসূচি হলে বা যখন চলছে ধর্ষিত হলে তখন আপনি যাতে তাকে ওই তখন কিন্তু মেন্টাল আসলে সাপোর্টটা রাজধানী দিতে ঢাকায়ও পারেন কিন্তু যারা এবং তার এই যতটুকু ঘটনার হচ্ছে আইনগত উপদেশ চিকিৎসকের যে দরকার বা তার যতটুকু সাপোর্ট দরকার এটা নিয়ে মামলা করার জন্য এবং মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এটা যাতে আপনারা প্রত্যেকে তাকে দিতে পারেন। মনে রাখবেন, আজকে ঘটনাটা আপনার সাথে হয় নাই মানে এই না যে কালকে হবে না। এই আমাদের কর্মসূচিতে ক্যাম্পাস, যদি বলা যায় আমাদের মুহূর্তে ঢাকা রাজধানী শহর ঢাকা এখনো রাতের বেলা মেয়েদের জন্য রাজু খুবই ভাস্কর সেটি আনছে। কিন্তু এই জন্যই উত্তাল মূলত রয়েছে আমাদের এবং আজকে কিছুক্ষণ আগে স্লোগান দিয়েছে, নাইট বক্তব্য বা রাখছে, মেয়েরা রাত যেখানে আমরা দখল লক্ষ্য করো করেছি এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। কর্মী যারা রয়েছেন কারণ তারাও রাত কিন্তু শুধু পুরুষের না, দিন শিক্ষার্থীদের রাত সবই মেয়েদের জন্য নিরাপদ হতে হবে এবং রাতে যেসব মেয়েরা চলাফেরা করে, টিউশন করে, তাদের জন্য এক তো রাত নিরাপদ করতে হবে। দ্বিতীয়ত, এই যে হলের সামন্ততান্ত্রিক প্রথা যে 10টার সময় হল বন্ধ করে দিতে হবে, এই ধরনের সব প্রথা তুলে নিতে হবে। আমি যদি দূরে কোথাও টিউশন করতে যাই 10টার মধ্যে আমার পক্ষে ফেরত আসা সম্ভব নাই হইতে পারে, আমি যদি কারণ দেখাইতে পারি আপনি কেন হলের গেট খুলবেন না, এখানে এই এখতিয়ার তো আপনার নাই যে আপনি 10টার পর আমাকে ঢুকতেই দিবেন না হলে, বা আমার বাবা মা কেউ যদি দেখা করতে আসে আপনি তাকে হলের বাইরে দাঁড় করায় রাখবেন। এই ঘটনাও রোকেয়া হলে ঘটছে যে মা দেখা করতে আসছে কিন্তু কোনোভাবেই হলের দরজা খোলা যাচ্ছে না, যেখানে আমার অভিভাবক আসছে, এখানে হলের দরজা বন্ধ রাখার আপনি কে? এই ধরনের নিরাপত্তা তো আমি চাই না। ধন্যবাদ। ডাকবেন ধন্যবাদ আনিয়াকে। আমাদের বন্ধুরা, আমাদের মধ্যে কি এখানে এমন কোন নারী আছে যে কখনো কোনো ব্যাড টাচের শিকার হয়নি? এমন কি কেউ আছে যে বলবে না আমি কখনো কোনো নির্যাতনের শিকার হইনি? পথে ঘাটে আত্মীয় স্বজন বন্ধু এমনকি নিজের পার্টনার, নিজের প্রেমিক, নিজের স্বামী কর্তৃক অনেকে নির্যাতিত হয়েছে। কিন্তু আমরা দেখি যে আমরা এখনো ম্যারিটাল রেপকে আসলে ভ্যালিডিটি দেই নাই। আমরা কি দিয়েছি? কনসেন্ট বিষয়টাকে এখনো আমাদের মধ্যে এখানে অনেকে বুঝে? আমরা যে কিছুক্ষণ আগে স্লোগান দিলাম ইয়েস মিন্স ইয়েস, নো মিন্স নো, সেটা আসলে কয়জন মানে? আমাদের এই কালচার ভাঙার যে লড়াই এবং এখানে যে এত নারী এসে উপস্থিত হয়েছে, আমি তাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। আপনারা সবাই সংগ্রামী, আমরা সবাই এই সংগ্রামটা করছি। আমাদের হলের অনেক বন্ধুরা বলছে আপু কিভাবে আসবো, হল তো 10টার পরে বন্ধ, আমাদেরকে তো আর ঢুকতে দিবে না। অনেক গুরুতর অসুস্থ হয়েও বা কিংবা বন্ধুর অসুস্থতার কথা শুনেও যদি কেউ হাসপাতালে দেখতে যায় এবং তার ফিরতে ফিরতে যদি 10টার কিছুটাও লেট হয়, তাকেও ওই হাউস টিউটর করতে কি স্ল্যাট শেমিং এর শিকার হতে হয়। আমরা যদি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অধিকারটা আদায় করতে না পারি, এই রাজপথ থেকে যদি আমরা না পারি, তাহলে আমাদের আসলে এই পরিবর্তন আনাটা অনেক অনেক কঠিন এবং আমাদের অনেক পথ হাঁটতে হবে এবং এই লড়াই সংগ্রামটা জারি রাখতে হবে।
আমাদের মধ্যে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইউআই ইউনিভার্সিটির একজন শিক্ষক তানিয়া মাহমুদা তিন্নি। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করতে চাই আরজিকর হাসপাতালের মৌমিতা দেবনাথ, তনু, মুনিয়া সহ সকল নারীদেরকে যারা ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমি স্যালুট জানাতে চাই তাদের স্বজন এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা নারী অধিকার কর্মী কিংবা যারা মানবাধিকার কর্মী, যারা দীর্ঘদিন ধরে এই ধরনের হত্যাকাণ্ড এবং নৃশংসতার বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছে, তাদেরকে আমি আসলে স্যালুট জানাতে চাই। এবং আমি শুরুতেই বলতে চাই যে আমাদের যে সংগ্রাম, আমাদের যে লড়াই, সেটি আসলে চলবে। বন্ধুরা, আমরা যদি ভারত এবং বাংলাদেশ এই দুটি রাষ্ট্রের ইতিহাসের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো ভারত গতকাল তার ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে, বাংলাদেশ ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। এই যে স্বাধীনতার এত বছর পরেও ভারতের মমতা দেবনাথের ভিন্ন ভিন্ন দেহের উপর দাঁড়িয়ে কিংবা তনু হত্যাকাণ্ডের বিচার না পেয়ে সেই বিচারের দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু এই ঘটনার চিকিৎসক ঘটনার কিন্তু এই যে রাষ্ট্র ব্যবস্থাটি এত বছর ধরে সেই কর্মসূচি যখন ভারতে চলছে, ভারতের বিভিন্ন রাজ্যে চলছে, তখন বাংলাদেশেও কিন্তু সেই আন্দোলনের আজ কিন্তু লেগেছে এবং মূলত সেই কর্মসূচি বাংলাদেশেও এই কর্মসূচির নাম কিন্তু কলকাতার মধ্যে কিন্তু একই নাম দিয়েছে, মেয়েদের রাত দখল। এবং এই কর্মসূচি রাত 10টায় কিন্তু মেয়েরা রাস্তায় বের হয়ে এসেছে এবং রাজু ভাস্কর্যের সামনে নারী শিক্ষার্থীরা যেমন সমাজকর্মী তারাও কিন্তু আসলে এই আন্দোলনে বা এই প্রতিবাদের সাথে কিন্তু তারা সংহতি জানিয়েছে। সংহতি জানিয়ে কিন্তু আলোক প্রজ্বলন করে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে কিন্তু তারা এই প্রতিবাদ জানাচ্ছে। আমরা সরাসরি যুক্ত রয়েছে রাজধানী টিএসসি এবং টিএসসি থেকেই যে মেয়েদের রাত দখলের যে সর্বশেষ তথ্য সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি। পুরো সময় জুড়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো। বাইরে আসে, যেমন আমরা মৌমিতা দেবনাথের ঘটনা আমরা বারবার করে বলছি, তিনি যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার ইনস্টিটিউটের যে প্রিন্সিপাল তিনি প্রথমে যে প্রশ্নটি ছুড়ে দিয়েছিলেন সেটা হচ্ছে যে এত রাতে ডিউটি শেষ করার পর তিনি কেন বাইরে ছিলেন। এই যে প্রশ্নটি, আমাদের যে ভিকটিম ব্লেমিং এবং শেমিং এর যে কালচারটি, এই কালচার যদি আমরা দূর করতে না পারি তাহলে আমাদের লড়াই আসলে কখনো শেষ হবে না। কিছুক্ষণ আগে আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ, তিনি আমাদেরকে কিছু প্রশ্ন করেছেন যে তিনি আসলে জানতে চান আমরা আসলে কি চাই। আমরা আসলে এই যে গণ অভ্যুত্থান পরবর্তীকালীন যে সময়টা, সেই সময়ে আসলে আমরা পূর্বের মতো রাষ্ট্র ব্যবস্থা আসলে দেখতে চাই না, যে রাষ্ট্র ব্যবস্থা একই সাথে আপনারা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকান দেখবেন যে রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতায় মানে রাজ্যের সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন একজন নারী, মমতা ব্যানার্জি। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো বিগত বেশ কিছু বছর ধরে কিংবা বাংলাদেশ রাষ্ট্রটি স্বাধীন হওয়ার বেশিরভাগ সময় জুড়ে নারী প্রধান কিন্তু ক্ষমতায় ছিলেন। কিন্তু এমন নারী তারা যারা পিতৃতান্ত্রিক নারী, যাদের আসলেই তৃণমূলের নারীদের সাথে কি ঘটনা ঘটে যাচ্ছে সেটা নিয়ে কিছু যায় আসে না, তাদের যে আসে না যায় আসে না, সেই যায় না আসার কারণেই কিন্তু আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা, যেটা কিছুক্ষণ আগে আমাদের একজন বন্ধু বললেন, তারা আসলে নারীদেরকে ফেল করেছেন, তাদের নিরাপত্তা দিতে তারা আসলে পারেননি। ফলে আমরা এমন একটা রাষ্ট্র কাঠামো চাই যেখানে নারী নিরাপত্তা দেওয়া হবে। আমরা জানি যে আমাদের সশস্ত্র বাহিনী তারা আসলে আমাদের রক্ষক, আমরা বলি তারা আইন শৃঙ্খলা রক্ষা করে, কিন্তু আপনারা এখানে যারা নারীরা বসে রয়েছেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনাদের সাথে মলেস্টেশনের ঘটনা ঘটলে কিংবা আপনাদের সাথে ধর্ষণের মতো ঘটনা ঘটলে আপনারা সাহস নিয়ে, বুকে সাহস নিয়ে কিংবা নির্ভয়ে আপনারা পুলিশের কাছে যেতে পারেন? আমি একটি প্রশ্নটি রাখতে চাই, কেউ আসলে পারে না। ফলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে আমরা বলে যেতে চাই, আমরা এমন একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই যারা ইয়াসমিন হত্যাকাণ্ডের মতো কোনো হত্যাকাণ্ড ঘটাবে না। আমরা এমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তাদের যে সংরক্ষিত যে এলাকা, আমরা তনু হত্যাকাণ্ডের কথা বারবার বলছি, এই সংরক্ষিত এলাকা থেকে কোনো একজন নারীর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার নারীর দেহ আমরা খুঁজে পাবো না। ফলে সেটা নিশ্চিত করুন।
এর পাশাপাশি আমরা জানি যে আমাদের যে আইন, সেই আইন কোনোভাবেই জেন্ডার আমরা জেন্ডার বান্ধব কিংবা আমরা নারী বান্ধব আসলে বলতে পারি না। এখনো আমাদের আইন নারীদেরকে কিন্তু সম অভিভাবকত্ব দেয় না। আমাদের আইন এখনো এমন কিছু বৈষম্যমূলক ব্যাপার জিয়ে রেখেছে যাতে করে নারীরা সমান সুযোগ পায় না। ফলে আমরা সেই আইনের সংস্কারটি দাবি করি যে আমরা নতুন গণঅভ্যুত্থান পরবর্তী নতুন যে দেশটি পেয়েছি সেই দেশটির আইন যাতে আসলে সমান হয় সকল নাগরিকের জন্য। বন্ধুরা, আমি আরেকটি কথা উল্লেখ করে যেতে চাই। গত কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি আমাদের হিন্দু কমিউনিটির সাথে একটা আলোচনায় বসে তিনি বলেছিলেন, আপনারা নিজেদেরকে কোনো ক্ষতি ফেলবেন না, আপনারা হিন্দু অত্যাচার হচ্ছে বা মুসলমান অত্যাচার হচ্ছে এটা না বলে আপনারা বলুন যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমি মানুষ এই অধিকারটি চাই। ফলে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আসলে এই দাবিটি রেখে যেতে চাই, আমরা আসলে নারীর অধিকার আমাদের চাওয়ার দরকার পড়তো না যদি আমরা আসলে মানবাধিকার পেতাম। ফলে আমরা আমাদের মানবাধিকারটা আসলে পেতে চাই, তা না হলে আমরা নারীর অধিকার নিয়ে, নারীর পরিচয় নিয়ে বারবার রাস্তায় আসতে চাই এবং আমরা জানি যে আমরা রাস্তা থেকে আমরা অধিকার আদায় করে নিয়েও যেতে পারি। এটি হচ্ছে আমাদের যে সরকার লেভেল, সেই লেভেলে আমার কিছু প্রস্তাবনা এবং আমরা প্রাতিষ্ঠানিক লেভেলে আমি কিছু দাবি রেখে যেতে চাই। আমাদের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ভারত কিংবা বাংলাদেশ, আমাদের কোনো প্রতিষ্ঠানই কিন্তু নারী বান্ধব নয়, যার কারণে আসলে কর্মক্ষেত্রে গিয়ে নারীরা হয়রানির শিকার হয়। যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা, নারীর পুরো সহপাঠী দ্বারা আমাদের